দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আমি মিলা খন্দকার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 10 দিনের ব্যবধানে আরও 119 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই অবৈধ অভিবাসীদের নিয়ে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে নামে মার্কিন সামরিক বিমান। তৃতীয় দফায় আরও 1.5 শতাধিক ভারতীয়কে আনা হবে। দফায় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দেশটির রাজনীতিতে বেশ সরগরম করে তুলেছে। আবারও ভারতে নামল C-17 সামরিক বিমান। আবারও ফেরত পাঠানো হলো শতাধিক অবৈধ ভারতীয়কে। এমন এক সময় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হলো যখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের 24 ঘন্টাও পেরোয়নি। ট্রাম্প ক্ষমতা নেয়ার পর শনিবার দ্বিতীয়বারের মতো পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে অবৈধ অভিবাসী বোঝাই বিমানটি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানা যায় 119 অবৈধ অভিবাসীর মধ্যে 67 জনই পাঞ্জাবের আর হরিয়ানার 33 জন। দ্রুতই আরও 800 ভারতীয়কে ফেরত পাঠানোর কথা রয়েছে। আজ রাতেই অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতে আসতে পারে আরও একটি মার্কিন বিমান। এদিকে বিতাড়িত ভারতীয়দের বিমান কেন বারবার পাঞ্জাবে অবতরণ করে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কোন্দল। আম আদমি পার্টি এবং কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই পাঞ্জাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। বিজেপি সবসময় পাঞ্জাব ও পাঞ্জাবিদের বদনাম করার চেষ্টা করে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। तब तो हमारे बंदे दिल्ली जाएं, दिल्ली से फिर उड़े और मतलब उनको टैक्स दें, ये वो दिल्ली जाने का खर्चा है ना, तब कोई प्रॉब्लम। आने के लिए हमें अमृतसर उतारना। তবে একে মানবিক বিষয় দাবি করে রাজনৈতিক কলহ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান বিজেপির পাঞ্জাব শাখার প্রধান সুনীল জখর। এর আগে 5 ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় 104 ভারতীয়কে। সে সময় অবৈধ ভারতীয়দের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় সমালোচনার মুখে পড়ে সরকার। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অবৈধ অভিবাসী সংক্রান্ত আইন মেনেই তাদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, যেসব অভিবাসীরা ফিরেছেন তাদের হাতে হাতকড়া, পায়ে বেড়ি, বিষয়টি নিয়ে ভারত জুড়েও বেশ বিতর্ক তৈরি হয়েছে। কি ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী? দেখুন, পররাষ্ট্রমন্ত্রী আগে একটা কথা বলেছিলেন যে আমেরিকান গভর্নমেন্টের কিছু প্রোটোকল আছে, কিন্তু এটাও প্রোটোকল ভারত সরকারেও আছে যে ভারত সরকারের সাধারণত কোনো দেশের সামরিক বিমান নামে না। বারবার কংগ্রেস এবং বামেরা, বিরোধী যারা, তারা কিন্তু একজোট হয়ে বারবার প্রশ্ন তুলছে একটা সামরিক বিমান কি করে ভারতে অবতরণ করলো, যেখানে একেবারে ছোট ছোট দেশ যেগুলো কম্বোডিয়ার মতো দেশ, তারাও কিন্তু যে আমেরিকান বিমান তারা নামতে দেয়নি। সেখানে ভারতে একজন আমেরিকান বিমান নেমেছে, সামরিক বিমান, এবং সেখানে ভারতীয় নাগরিকদের কার্যত পশুর মতো হাতে পায়ে শিকল বেঁধে তাদের একেবারে বিমানবন্দরে অবতরণ করানো হচ্ছে। এটা দৃশ্যটাও কিন্তু রীতিমতো বেশ পাশবিক। সেটা ভারত সরকার কি করে সহ্য করছে সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সংসদে যখন প্রশ্ন ওঠে তখন কিন্তু বলে এটা আমেরিকান প্রোটোকল, এবং প্রোটোকল মেনেই কিন্তু করা হয়েছে। এই বিষয়টা নতুন নয়, বা প্রত্যাবর্তন ইস্যুটাও নতুন নয়। প্রথমবারের মতোই যে প্রত্যাবর্তন হচ্ছে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা অনেকটা ইউজ টু হিসেবেই দেখানো হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। বিজেপি সরকার কিন্তু অনেকটা বেশি কনসার্ন। তারা শুধুমাত্র এই 487 জন যাদের লিস্ট এই মুহূর্তে আমেরিকান গভর্নমেন্ট ভারত সরকারকে হাতে ধরিয়ে দিয়েছে, সেই 487 জনের বিমান, যেটা 2-3 দফায় ভারতে প্রত্যাবর্তন হবে, তার দ্বিতীয় দফা আজকে হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু ভারত সরকার খুব বেশি উদ্বিগ্ন নয়। ভারত সরকারের মোট উদ্বিগ্নের যে জায়গা আপনি যদি দেখেন, সেটা কিন্তু ভারত সরকার যেটা বারবার ফোকাস করছে ট্যাক্সেশনের উপর দিয়ে, যে এই মুহূর্তে তারা আমেরিকান গভর্নমেন্টকে কোনোভাবেই চটাতে চাইছে না, যে কোনোভাবে ট্যাক্সের দিক থেকে যদি আমেরিকান গভর্নমেন্ট ভারত সরকারের উপর থেকে নারাজ হয়ে যায়, সেক্ষেত্রে এখন যে গুডসের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছে, সেই ট্যাক্স যদি সার্ভিস সেক্টরে চাপিয়ে দেয় বা কোনোভাবে যদি তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে না যেতে পারে, সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে বড়সড় ধস নামবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমেরিকান গভর্নমেন্ট কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট না। অর্থাৎ কানাডার সাথে ভারত যেভাবে একটা লড়াইয়ে গেছিল, ট্রেড ওয়ারে চলে গেছিল, সেটা কিন্তু কোনোভাবেই আমেরিকান গভর্নমেন্টের সাথে যাওয়া যাবে না। কারণ ভারত সরকারের সার্ভিস সেক্টরের প্রায় 60% বিজনেস সেটা কিন্তু আমেরিকা থেকে আসে। এবং যদি গুডসের দিক থেকে দেখেন, ভারত সার্বিকভাবে কিন্তু একটা যে ট্রেড বেনিফিট সেটা কিন্তু সবসময় তারা পায়। এবং এমন একটা পরিস্থিতি যেখানে ভারত সরকার বারবার বলছে তাদের মিনিমাম, তারা কিন্তু গত 3 মাস ধরে তারা কিন্তু ট্যাক্স অনেকটা কমিয়েছে, যেখানে 125% ট্যাক্স, সেখানে প্রায় 70% কাছাকাছি কিছু কিছু গুডসের ট্যাক্স নামিয়েছে। এখনো 30% বেশি এমন কিছু গুডস রয়েছে সেখানে প্রায় 70% বেশি ট্যাক্স পড়ে। সেইগুলো কিন্তু নামাতেও যদি দেখেন, গড়ে প্রায় 9.5% ট্যাক্স ভারত চার্জ করে। সেখানে আমেরিকান গভর্নমেন্ট ভারত
সরকারের উপরে মাত্র 3% ট্যাক্স করে। ফলে এখন ট্রাম্প সরকারের নীতি যদি মানতে হয়, ভারতের সমস্ত পণ্যের উপরে প্রায় 9%, 9.5% ট্যাক্স পড়বে আমেরিকায়, এবং ভারতের বাজার আমেরিকান গভর্নমেন্টের, আমেরিকার যে পণ্য তার জন্যও খুলে যাবে। ফলে ভারতের অর্থনীতির যে ধস নামবে, পাশাপাশি ভারতের যে মুদ্রা সেটাও কিন্তু আরো বেশি হ্রাস পাবে। ডলারের যে আধিক্য সেটা কিন্তু বাজারে অনেক বেশি বৃদ্ধি হবে, ডলারের দাম ভারতের চচ্চর করে বাড়বে। শুভজিৎ, আরেকটি বিষয় ছোট করে জানতে চাই, মোদির ওয়াশিংটন সফরের একদিন পরেই কিন্তু এই অভিবাসীদের ফ্লাইটটি ফিরল। ট্রাম্পের সাথে বৈঠকে কি এই বিষয়ে কোনো সুরাহা হয়নি তাহলে? দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, যে ট্রাম্পের সাথে যে আলোচনা, সেই আলোচনায় বেশ কিছু ইস্যু যেরকম আশা করা হয়েছিল, যেরকম ভাবে একেবারে যেরকম অভিবাসী ইস্যু, যে তাদের কিভাবে ফেরাবে, সেরকম যেরকম একটা ইস্যু ছিল, তার সাথে ছিল ট্রেডের ইস্যু। পাশাপাশি আপনি যদি দেখেন, একটা ইস্যু হচ্ছে বাংলাদেশ ইস্যু। 3টে ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং 3টে ইস্যুতেই কিন্তু যদি আপনি দেখেন যে প্রথম দুটো ইস্যু যদি আপনি দেখেন, অভিবাসী ইস্যু যাদের ফিরিয়ে আনা হয়েছে এবং বাংলাদেশ ইস্যু, দুটো ইস্যুতেই কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার মতো একটা প্রকল্প, যেটা গণমাধ্যম হিসেবে তারা কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন নরেন্দ্র মোদী। যেটা সামনে এসেছে সেটা কিন্তু মূলত ট্রেড, এবং সেটার দিকেই কিন্তু তারা ফোকাস করছে। বাকি যে ইস্যুগুলো, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বা একেবারে ট্রাম্প গভর্নমেন্ট, তারা কিন্তু অনেকটাই জনগণের সামনে, তারা কিন্তু কিছুটাই সামনে আনতে চাইছেন, এবং তারা দেখাতে চাইছে অভিবাসী ইস্যু এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, এটা হয়ে আসছে এবং দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলছে। ফলে এটা নতুন কোনো বিষয় নয় যে পায়ে বেরিয়ে বা হাতে হাত করা পরিয়ে একজন ভারতীয় নাগরিককে তারা নিয়ে আসবে, এবং ভারত সরকার কিন্তু এর মধ্যে অপরচুনিটি খুঁজছে। কারণ যাদের ফেরানো হচ্ছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু ভারত থেকে পালিয়ে যাওয়া নাগরিক। তাদের মধ্যে আজকে যারা এসেছে 116 জন, তার মধ্যে 2 জন কিন্তু খুনের আসামি, বেশ কয়েকজন বিভিন্ন ঘটনার আসামি। ফলে এই খুনের আসামি যারা ছিল তাদের কিন্তু আজকে পাঞ্জাব সরকার তারা বিমানবন্দর থেকে হেফাজতে নিচ্ছে। মানে ভারত সরকারের কাছে কিন্তু একদিকে যেরকম তারা দেশে ফিরেছে, এটা তাদের ভারতকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এক প্রকার কূটনৈতিক তাদের যে ব্যর্থতা সেটাকে মেনে নিয়ে ভারত সরকারকে এই গোটা ঘটনাটা অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া এই মুহূর্তে ভারতের কাছে কোনো বিকল্প নেই। আমেরিকান সরকার খুশি করার এটাই একমাত্র রাস্তা বলেই মনে করছে ভারত সরকার। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। এদিকে মহাকুম্ভ মেলা ঘিরে ফের মৃত্যু দেখল ভারত। এবারে দিল্লির স্টেশনে পায়ের চাপায় প্রাণ গেল 18 জনের। এদের মধ্যে 4 শিশু ও 11 নারী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শনিবার রাত 8টায় প্রয়াগরাজে মহাকুম্ভে অংশ নিতে দিল্লির রেল স্টেশনে ভিড় করেন শত শত মানুষ। ট্রেন দেরি করলে 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে শুরু হয় হট্টগোল। সে সময় পদদলিত হয়ে আহত হন বেশ কয়েকজন। এর আগে গেল 29 জানুয়ারি উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় হুড়োহুড়িতে মারা যান প্রায় অর্ধশত। ইউক্রেন ইস্যুতে আলোচনায় জরুরি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের নেতারা। আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে এই সম্মেলন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কয়েক দিনের মধ্যে সৌদি আরবে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ এমন কোনো আমন্ত্রণ পায়নি। এর আগের আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় এবারে ইউরোপকে যুক্ত করা হবে না বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এ নিয়ে উদ্বেগ থেকেই আলাদা সম্মেলনের আয়োজন করেছে ইউরোপের দেশগুলো। মালির পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে প্রাণ গেছে অন্তত 48 জনের। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। এখনও চলছে মরদেহ উদ্ধারের কাজ। ধসে পড়া খনিটি অবৈধ বলে জানা যায়। চীনের একটি কোম্পানি একসময় খনিটি পরিচালনা করত, পরে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দেশটিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে সোনা সংগ্রহের কাজ করেন হাজার হাজার মানুষ। ফলে প্রায়ই ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। অবৈধ এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ফেলে দেওয়া ডিমের খোসা থেকে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের বাণিজ্য। প্রক্রিয়াজাত করা ডিমের খোসার গুঁড়ো ব্যবহৃত হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, প্রসাধনী পণ্য, কৃষি শিল্প সহ নানা কাজে। তথ্য বলছে 2030 নাগাদ এর বাজার বাড়বে অন্তত 5 গুণ। প্রতিদিন বিশ্বে 240 মিলিয়ন পিস ডিম খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। খাওয়ার পর যার উপরিভাগ উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া হয় ময়লার ভাগাড়ে। কিন্তু ডিমের খোসাকে কাজে লাগিয়ে বিলিয়ন ডলারের বাণিজ্য গড়ে তুলেছে বিশ্বের বহু দেশ।
পুষ্টিবিদদের মতে ডিমের খোসায় থাকে মানবদেহের হাড় ও দাঁতের জন্য প্রয়োজনীয় ৯৫% বেশি ক্যালসিয়াম কার্বনেট, যা মিষ্টি, ঔষধ, প্রসাধনী ও কৃষি শিল্পে ব্যবহারের জন্য এক গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত অ্যান্টি এজিং ক্রিম, সিরাম, শ্যাম্পু, পাউরুটি, পেস্ট্রি ও চকলেট তৈরিতে ব্যবহৃত হয় প্রক্রিয়াজাত এই গুঁড়ো। নতুন এই শিল্পে প্রয়োজন নেই খুব বেশি অর্থের। খোসা সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে রপ্তানির মাধ্যমে মাসে $১,০০,০০০ পর্যন্ত আয় করছেন উদ্যোক্তারা, দেশভেদে কেজি প্রতি যার দাম $5। তথ্য বলছে 2023 সালে এ শিল্পের বাজার ছাড়িয়েছে $1 বিলিয়ন। 2033 সালের মধ্যে 13% প্রবৃদ্ধিতে যা দাঁড়াবে $5.5 বিলিয়ন। এই পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র ও চীন। 2033 সালে 7.5% বেড়ে যুক্তরাষ্ট্রে এর বাজার হতে পারে $612 মিলিয়ন। 19% প্রবৃদ্ধিতে চীনের বাজার দাঁড়াবে $603 মিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিভিন্ন পরিষেবামূলক প্রতিষ্ঠানে বাড়ছে বাংলা ভাষার ব্যবহার। তবে এর মাঝেও নানা কারণে নতুন প্রজন্মের মধ্যে কমছে বাংলা ভাষার প্রতি মমত্ববোধ ও ভালোবাসা। বাংলা ভাষার চেয়ে ইংরেজি ভাষাতেই সন্তানদের শিক্ষা কার্যক্রম চালানোয় বেশি আগ্রহ অনেক অভিভাবকের। সিদ্দিকুর রহমানের সুমনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভাষার মাসে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকাগুলো যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি। নতুন প্রজন্মকে বাংলা ভাষার ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে এখানে নেওয়া হয় নানা উদ্যোগ। বাড়তি উদ্দীপনা থাকে অভিভাবকদের মাঝেও। নিউ ইয়র্কের কিছু হাসপাতাল, স্কুল ও নির্বাচনের ব্যালট পেপারেও চালু আছে বাংলা ভাষার ব্যবহার, যা আগামীতে বাংলা ভাষা ব্যবহারের পরিধি আরও বাড়াবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমি আশা করছি যেহেতু আমাদের বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছে, তো মনে করি যে খুব অচিরেই আমরা বাংলা ভাষাকে সব জায়গায় ইউজ করতে পারবো। আমেরিকায় জন্ম নেওয়া সন্তানদের মধ্যে বাংলা ভাষার ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অস্থায়ী বাংলা স্কুল চালু করার পরিকল্পনা করা হয়েছে। আছে হতাশার চিত্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে পছন্দ করার সুযোগ থাকলেও সেখানে সন্তানদের ভর্তির ক্ষেত্রে রয়েছে অভিভাবকদের অনীহা। নতুন প্রজন্ম ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মত অনেক অভিভাবকের। ফলে সন্তানদের বাংলা ভাষায় আগ্রহী করে গড়ে তোলা দিন দিন হয়ে উঠছে কঠিন চ্যালেঞ্জ। ওরা যখন ওইগুলাতে যাবে তখন ওরা বাংলা ভাষা বেশি বেশি প্র্যাকটিস করবে, বাংলাদেশকে নিয়ে জানবে, নিজের সংস্কৃতি নিয়ে জানবে। এখন আমাদের ছেলে মেয়েকে বাংলা শেখানোর জন্য পরিবার থেকে আসলে উদ্যোগী হতে হবে। এদিকে প্রতি বছর ভাষা শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি পালিত হলেও নানা জটিলতায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ সম্ভব হয়নি, যা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আইনগত কিছু বাধা বিঘ্ন আছে, বিপত্তিও আছে। তো আমরা সেগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেজন্য আমরা কুইন্স প্রেসিডেন্টের অফিসের সাথে, সেখানে আমাদের কিছু উচ্চপদস্থ বাংলাদেশি কর্মকর্তাও আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করে বিষয়টাকে সামনে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আমরা সচেষ্ট রয়েছি। উন্নত জীবনের আশায় ইউরোপ আমেরিকায় বাংলাদেশিরা পাড়ি জমালেও নতুন প্রজন্মের কণ্ঠে বারবার ধ্বনিত হোক প্রাণের ভাষা বাংলা, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউব। ধন্যবাদ সবাইকে।